আধুনিক মানব সভ্যতার বিবর্তনের গতি প্রকৃতি অনুধাবন করলে দেখা যাবে মানুষ পরিবেশকে শোষণ ও শাসন করেই এক পর্যায় থেকে আরেক পর্যায়ে উন্নীত হয়েছে। ফলে পরিবেশ ক্রমশ কলুষিত হচ্ছে বা হয়েছে, অর্থাৎ পরিবেশের ওপর আধিপত্যবাদের বিস্তারের মাধ্যমে আমরা বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছি। একদিকে মানব সভ্যতার ইতিহাসে পরিবারের উদ্ভব একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই পরিবারতন্ত্র থেকেই পিতৃতন্ত্রের উদ্ভব। পুরুষ তার বীরত্বের দ্বারা নারীর ওপর আধিপত্যবাদের বিস্তার ঘটায়। একসময় মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাও ছিল, তবে নারীতন্ত্রের উচ্ছেদ ঘটে পুরুষতন্ত্রের রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থানে পরাজিত লিঙ্গের নাম নারী আর বিজয়ী লিঙ্গের নাম পুরুষ। নারীরা বংশ পরম্পরায় বয়ে চলেছে এই পরাজয়ের গ্লানি। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন একটি বিশেষ টকশো। আজ আমাদের টকশোর বিষয় পরিবেশ, নারীবাদ ও অর্ধেক আকাশ। প্রকৃতির ওপর মানুষের নিপীড়ন ও তার সঙ্গে নারীর ওপর পুরুষতন্ত্রের আধিপত্য নিপীড়ন আমাদের আজকের আলোচ্য বিষয়। আর আজ আমার সাথে রয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব তথা বিবিএমসি কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর প্রত্যুষ দেব এবং বিশিষ্ট পরিবেশবিদ মোহনলাল বণিক। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। মোহনবাবু, আপনাকে দিয়েই শুরু করব। আজকের আলোচনা যেহেতু পরিবেশ নারীবাদকে ঘিরে, তাই জানতে হয় প্রথমেই যে পরিবেশ নারীবাদ বলতে আসলে আমরা কি বুঝব? আসলে পরিবেশের গর্ভে মানব জাতির জন্ম এবং পরিবেশ মানব জাতিকে জন্ম দেওয়ার পাশাপাশি লালন পালন এবং প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহযোগিতা করে, অর্থাৎ জন্মদায়ী মায়ের ভূমিকাটা সে পালন করে। সেই অর্থে সেও এক ধরনের মা। আবার নারী জাতি সন্তানকে গর্ভে ধারণ করে, লালন পালন করে, ভূমিষ্ঠ করে এবং খাদ্য উপাদান দিয়ে তাকে সহযোগিতা করে গড়ে তোলে, অর্থাৎ আরেক মা। এই দুই মাই মা শব্দে পদবাচ্যের উপযোগী এবং ইংরেজি সাহিত্যে উভয়কে শি, SHE, শি দ্বারা অভিহিত করা হয়। নারীর তিনটি অনুপম বৈশিষ্ট্য যা একেবারে পরিবেশের সাথে সাযুজ্যযুক্ত। এক নম্বর হচ্ছে মেনস্ট্রুয়েশন, দ্যাট ইজ উর্বরা শক্তি, ফার্টালিটি পাওয়ার। দুই নম্বর হচ্ছে প্রেগনেন্সি, গর্ভধারণ, সন্তানকে লালন পালন এবং তাকে ভূমিষ্ঠ করা। তিন নম্বর হচ্ছে ল্যাকটেশন, খাবার দিয়ে সাহায্য করা। এই তিনটি অনুপম বৈশিষ্ট্য নারী এবং পরিবেশ উভয়ের মধ্যেই বিদ্যমান এবং সমগ্র নারী জাতি এবং পুরুষ জাতির দ্বারা আমাদের পরিবেশ শোষিত, লাঞ্ছিত, কলুষিত হচ্ছে। তেমনি ভাবে পুরুষদের একটি অংশের দ্বারা সেই নারীরা লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে, পাশাপাশি যন্ত্র উৎপাদনের মূল বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রখ্যাত নারীবাদী লেখক শ্রীমতী সুসান গ্রিফিন, ওনার বিখ্যাত গ্রন্থ দ্য রোরিং ইনসাইড হার, হার মানে এখানে নারী এবং প্রকৃতি বা পরিবেশ, এই যে নারী এবং প্রকৃতির মধ্যেকার অব্যক্ত ক্রন্দন, দ্য রোরিং ইনসাইড হার, এই ক্রন্দনকে উপশম করার জন্যে বিশ্বব্যাপী যে বিশ্ব বিবেক, তাকে যে জাগরিত করার যে প্রয়াস, সেই প্রয়াসকেই পরিবেশ নারীবাদ বলে। ওকে, তো প্রত্যুষবাবু, এখানে আপনার কাছে আসি একটু এবার। তাহলে যে আমরা অনেকেই নারীদের মানে অর্ধেক আকাশ হিসেবে বিবেচনা করেন। এখন এই যে নারীদের অর্ধেক আকাশ বলা হয়, এটার কারণ কি? মানে কেন বলা হয় এটা? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনি মোহনবাবুকে যে প্রশ্নটা করেছিলেন, আমি সেই জায়গায় একটু ঢুকতে চাই। আচ্ছা, তো সেটা হচ্ছে আসলে পরিবেশ নারীবাদ বা ইকোফেমিনিজম যেটা বলা হয়, সেটার একটা পাশ্চাত্য ধারণা। সেটা পাশ্চাত্যের নারীবাদী এবং পরিবেশবাদীদের মিলনে
একটা কনসেপ্ট উঠে এসেছে, আচ্ছা। যেটাতে বলা হচ্ছে যে আমাদের সামাজিক কাঠামোতে আমাদের নারীরা অবহেলিত হচ্ছে, নারীদের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে না, কোথাও কোথাও নারীরা শোষিত হচ্ছে। এই প্রেক্ষাপট থেকেই নারীবাদ এবং পরিবেশের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, যে সভ্যতা যত এগিয়ে যাচ্ছে ততই আমাদের পরিবেশের উপর আমাদের মানবীয় বিভিন্ন রকম আগ্রাসী মনোভাব প্রতিফলিত হচ্ছে, এবং যে প্রতিফলনে দেখা যাচ্ছে যে সমাজ নারীকে যেভাবে শোষণ করছে, অবজ্ঞা করছে, ঠিক একই রকম ভাবে প্রকৃতিকেও মানুষ সেইভাবেই শোষণ বা প্রকৃতির উপর সেই রকমের নির্যাতন চলছে মানুষের দ্বারা। আচ্ছা, সেই জায়গা থেকে পরিবেশ নারীবাদ বা ইকোফেমিনিজম এসেছে। এখন এটা একদমই আমরা সচরাচর কোনো আলোচনায় সেটা শুনতে পাই না। এখন এই যে পরিবেশ নারীবাদ, এর পাশাপাশি নারীবাদের আরো কতগুলো আঙ্গিক রয়েছে, যেমন আধ্যাত্মিক নারীবাদ, বস্তুবাদী নারীবাদ, সমাজতান্ত্রিক নারীবাদ বা সাংস্কৃতিক নারীবাদ। প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট ক্ষেত্রে নারীদের যে বঞ্চনা, নারীদের পিছিয়ে থাকার জন্য যে সামাজিক কাঠামো কাজ করছে, তার বিরুদ্ধে কথা বলার জন্য এই নারীবাদ শব্দটি যুক্ত হয়েছে। এখন আপনি যেটা বললেন অর্ধেক আকাশ, আমাদের মানবীয় যে জীবন, সেখানে নারী এবং পুরুষ, হয়তো আমরা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে নারীদের শোষণ আমাদের সমাজে আমরা দেখি, রাজনৈতিকভাবেও নারীরা পিছিয়ে রয়েছে, কিন্তু আমরা যদি সভ্যতার অগ্রগতি কল্পনা করি তাহলে আমরা দেখব যে আমাদের জীবন বা আমাদের যে জনসংখ্যা বৃদ্ধি বা আমাদের প্রজনন ক্ষমতা, সমস্ত কিছু মিলিয়ে নারী এবং পুরুষ উভয়ের সমান উপাদান রয়েছে। এছাড়াও সৃষ্টির প্রত্যেকটি নান্দনিক বলুন, সৃজনশীলতা বলুন, সমস্ত ক্ষেত্রে কোথাও নারীকে বাদ দিয়ে পুরুষ বা পুরুষকে বাদ দিয়ে নারী কথা চিন্তা করা যায় না। আমাদের কবি বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ নারী এবং পুরুষ এই দুটো উপাদানকে বাদ দিলে পরে শুধুমাত্র আমাদের মানুষের কথা নয়, সমস্ত প্রাণী জগৎ, পশু পাখি থেকে শুরু করে আপনি ফুল লতা পাতা সমস্ত ক্ষেত্রে আমাদের এই বৈশিষ্ট্য কিন্তু বজায় রয়েছে। ঠিক, বৈশিষ্ট্য বজায় রয়েছে, কিন্তু আপনি যেটা বলছিলেন কবির ভাষায়, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, সবকিছুতেই কিন্তু অর্ধেক অর্ধেক তাহলে আছে কি, সেটাই কিন্তু একটা প্রশ্ন, বিরাট বড় প্রশ্ন আজকের দিনেও, এতদিনে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও। কিন্তু মোহনবাবু, আপনার কাছে যাই আরেকবার, যে পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাবে যে সারা বিশ্ব জুড়ে বিশ্বায়নের কারণে যে উন্নয়নের জোয়ার বইছে, সেখানেও একটা বিশাল অংশের নারীরা বা এর বাইরে থেকেই যাচ্ছে। তো এখন উন্নয়নের সংজ্ঞা নির্ধারণ করার সময় তাহলে কি নারীদের কথা বিবেচনা করা হয় না? আমাদের দেশের ক্ষেত্রেও কিন্তু হয়তো অনেকাংশে এটা প্রযোজ্য। তাহলে আমাদের দেশে কি তাহলে উন্নয়ন হচ্ছে না? একটা অদ্ভুত প্রশ্ন, যেটা একটু ভিন্ন মাত্রিক প্রশ্ন। যেহেতু ভিন্ন মাত্রিক প্রশ্ন এবং প্রশ্নটা আজকের আলোচনার সাপেক্ষে, তাই আমি আপনার প্রশ্নের উত্তরটা পরিবেশ নারীবাদের দৃষ্টিভঙ্গিতে দেখার চেষ্টা করব। এবার প্রশ্ন হচ্ছে যে উন্নয়নের ডেফিনেশনটা কি হবে। আমি একটা ডেফিনেশন ধার করে আপনার কাছে রাখছি। সেটা হচ্ছে, একজন বিখ্যাত সাংবাদিক, সারা বিশ্বে যিনি সম্মানিত হয়েছিলেন, রাসেল কার্সন। সেই রাসেল কার্সনের একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে দ্য সাইলেন্ট স্প্রিং, নিস্তব্ধ বসন্ত। এই গ্রন্থের মূল বিষয় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তরকালে সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক অগ্রগমন, তার মূল চালিকা শক্তি ছিল ডিডিটি এবং পেস্টিসাইডস। এর যে কুপ্রভাব, সেটা প্রথম অনুধাবন করেন রাসেল কার্সন, এবং তিনি এই বিখ্যাত গ্রন্থটি রচনা করেন, সাইলেন্ট স্প্রিং। সেই গ্রন্থে উনি উন্নয়নের যে সংজ্ঞা দিয়েছেন, সারা বিশ্বব্যাপী, কোনো দেশের ভিত্তিতে না, উনার অবজারভেশন,
সেই অবজারভেশনে দেখা যাচ্ছে যে যে কোনো দেশের বৃদ্ধির ক্ষেত্রে তিনটি চূড়া, তিনটি পিক রয়েছে। এই তিনটি পিক কি কি উনি বলছেন? প্রগ্রেস ওয়াজ ডিফাইন্ড থ্রু দ্য মিলিটারাইজড, সামরিকায়ন। ইসরায়েল কত উন্নত, প্রথম আমরা দেখছি সে সামরিক শক্তিতে কত তেজি, দ্যাট ইজ পুরুষত্বকরণ, পুরুষায়ন। আচ্ছা। 2 নম্বরে উনি বলছেন অ্যান্ড মাস্কুলিনাইজড ইনফ্যাচুয়েশন, দ্যাট ইজ পুংলিঙ্গিত্বকরণের উন্মাদনা। আপনি যে কোনো দেশের উন্নয়নের দিকে তাকান, রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাপনার মাথার মধ্যে পুরুষরা কিন্তু বসে আছে, হতে পারে তাদের যোগ্যতায়। আর 3 নম্বর হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল অফ নেচার। আপনি পরিবেশের উপর কত প্রভাব নিয়ন্ত্রণ রাখতে পারছেন এবং কত পরিমাণে কেমিক্যালস প্রতি বছর এই পরিবেশের মধ্যে ডাম্প করছে। আচ্ছা। ফলে এই যে তিনটি চূড়া, এই তিনটি চূড়ায় কোথাও কিন্তু নারীদের দাপট নেই। হ্যান্সফোর্থ অধিকাংশ ক্ষেত্রে নারীরা পুরুষদের ক্ষেত্রে একটু পিছিয়ে পড়ছে। এই যে পিছিয়ে পড়ছে এবং পুংলিঙ্গিত্বকরণের যে উন্মাদনা, সেটা কিন্তু সজ্ঞানে হতে পারে, অজ্ঞানে হতে পারে, অত রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবেও উঠে আসতে পারে। তার আমি একটা উদাহরণ দিই। পৃথিবীর সবচাইতে উন্নত গণতন্ত্রের দেশ ইউএসএ। সেই ইউএসএ দেখা গেছে প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন আর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, মোট 46 জন প্রেসিডেন্টকে ওনারা বিশ্বের সামনে উপস্থাপন করতে পেরেছেন, একজনও নারী নেই। বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতবর্ষ, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজি, বর্তমান প্রধানমন্ত্রী আমাদের মোদিজি। এ পর্যন্ত আমরা 14 জন, মতান্তরে 15 জন প্রধানমন্ত্রী আমরা দিতে পেরেছি, তার মধ্যে একজন নারী, শ্রীমতী ইন্দিরা গান্ধী। তাহলে এইখানে কিন্তু আমরা নারীদেরকে একটু পিছিয়ে যেতে দেখছি। আচ্ছা। এবার আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, উন্নয়ন কি তাহলে আমাদের দেশে হচ্ছে না? নিশ্চয় হচ্ছে, অতীত হয়েছে, এখনো হচ্ছে, তড়িৎ গতিতেই হচ্ছে। তাহলে উন্নয়ন যে হচ্ছে সেটা কি করে আমরা বুঝবো? আমরা যদি আধুনিক ভারতবর্ষের কথা ভাবি, সেই সময়কালটা কত হতে পারে? 1840 থেকে 1870 শিল্প বিপ্লবের সময়কাল। একদম সেই সময় যে আধুনিক ভারতবর্ষের জার্নিটা শুরু হয়, তখন আমাদের ক্যাপিটালটা খুব কম ছিল। দিস ইজ দ্য মেইন প্রবলেম। আমাদের দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ইউনিভার্সিটি দরকার। ভারতবর্ষের প্রথম ইউনিভার্সিটি 1857 সালের 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় ইউনিভার্সিটি 1857 সাল 2 মাস পরে বোম্বাই ইউনিভার্সিটি। তৃতীয় ইউনিভার্সিটি চেন্নাই ইউনিভার্সিটি 1857 সাল। তাহলে আমাদের জার্নিটা শুরু করলাম 3টি ইউনিভার্সিটি নিয়ে। আচ্ছা, আজ আমাদের দেশে কয়টা ইউনিভার্সিটি রয়েছে? 1113টি। তার মধ্যে কয়েকটি হয়তো ডিফার্ম, সেটা টেকনিক্যাল বিষয়বস্তু আছে। তাহলে আমরা অনেক দূরে গিয়েছি। 2 নম্বর হচ্ছে 1904 সাল ব্রিটিশ ভারতবর্ষের রাজধানী কলকাতা, 4টি পরিবারের হাতে একটি একটি করে ফ্যামিলি কার ছিল। আচ্ছা, বোস বাবুদের একটা, মিত্র বাবুদের একটা, হাজরা বাবুদের একটা, বড়লাট সাহেবের একটা, 4টে ফ্যামিলি কার। আর 2022 সালের হিসেব অনুযায়ী কলকাতায় ফ্যামিলি কারের সংখ্যা মোর দেন 5 লাখ শুধু কলকাতায়। তাহলে আমরা অনেক দূরে গিয়েছি। আমাদের প্রথম বাজেট 1947 সালের 26শে নভেম্বর। আচ্ছা, আমাদের প্রথম ফাইন্যান্স মিনিস্টার আর কে চেট্টি, উনি যে বাজেট দিলেন, সেখানে দেখা যাচ্ছে তার পরিমাণ 197 কোটি টাকা। একটা বিশ্ববিদ্যালয়ের বাজেটও এখন 197 কোটি টাকার বেশি। আর 2022 সালে আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা জি সীতারামন, উনি যে বাজেট বরাদ্দ উপস্থাপন করলেন, সেটা হচ্ছে প্রায় 41.9 লক্ষ কোটি টাকা। আচ্ছা, এবার এটাকে যদি আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশের সাথে তুলনা করি, 1972 সাল তাদের প্রথম যে অর্থমন্ত্রী তাজউদ্দিন সাহেব, উনি যে বাজেট দিয়েছিলেন সেটা ছিল 700 কোটি টাকা। আচ্ছা, আর বর্তমান ফাইন্যান্স মিনিস্টার 2022 সালে যে বাজেট দিয়েছেন তার পরিমাণটা হচ্ছে গিয়ে মোর অর লেস 7 লক্ষ কোটি টাকা। তাহলে তো এগুচ্ছে দেশ, আমাদের পাশের দেশে এগুচ্ছে, তড়িৎ গতিতে এগুচ্ছে। তো হোয়াট আর দ্য প্রবলেমস? ডেফিনেটলি দেয়ার আর সাম প্রবলেমস। এই প্রবলেমগুলি কি, সেটা আলোকপাত করাটাই মূল বিষয়। তাহলে আমরা বুঝতে পারবো জেন্ডারগতভাবে ফিমেলের খানিকটা পিছিয়ে যাচ্ছে কেন। নাম্বার 1, ল্যাক অফ ইনক্লুসিভনেস, সার্বিক বৃদ্ধির একটা অভাব। আচ্ছা,
সার্বিক বৃদ্ধি অভাবটা কি রকম? ধরুন কলকাতা শহরে 10 তলা বিল্ডিং রয়েছে 1000টি, এবার যদি দ্বিতল বিল্ডিং হয় 1 লক্ষ 1000-এর বদলে, তাহলে মানুষের অধিকারটা, মালিকানের সংখ্যাটা অনেক বেড়ে যেত। এই ইনক্লুসিভ গ্রোথের মধ্যে একটা সমস্যা আমাদের দেশে অতীত ছিল, এখনো রয়েছে, নেই তা নয়। 2 নম্বর, ল্যাক অফ ডিসপারিটি, বৈষম্য। কলকাতা শহরের 21% পরিবারের হাতে 3টি করে ফ্যামিলি কার, হয়তো কারো একটি দরকার, কারো 2টি, কারো দরকারই নেই। তাহলে এই 3টি কারের জায়গায় যদি একটি করে থাকতো, তাহলে গাড়ির মালিকানা দিনের সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যেত। তাহলে এই যে ডিসপারিটিটা, সেটাকে কমাতে হবে। 3 নম্বর হচ্ছে হিউজ পপুলেশন। আমাদের দেশ জনসংখ্যার বিস্ফোরণের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে রিসোর্স লিমিটেশন, সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীদের যে ক্ষমতায়ন, সেই জায়গা তো আমাদের কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে। অর্থাৎ উন্নয়নটা হচ্ছে, কিন্তু তার মধ্যে কিছু কিছু সমস্যা রয়ে গেছে, সেটা অর্থনীতিবিদরা আরো বেশি ভালো করে বলবেন, ওনারা নিশ্চয়ই গবেষণা করছেন। অতএব এই হার্ডেলস গুলিকে যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে নারীদের যে সার্বিক বিকাশ, সেটা হয়তো আরেকটু ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক, যেভাবে আপনি উন্নয়নের ব্যাখ্যাটা করলেন, সত্যি এটা দারুণ একটা ব্যাখ্যা করলেন। এভাবে হয়তো অনেকেই আমরা চিন্তা করি না, এবং চিন্তা করার প্রয়োজন রয়েছে এভাবে। প্রতীশবাবু, এখানে এই যে বিগত কয়েক দশক ধরেই যেটা মোহনবাবু বলছিলেন, যে নারীর ক্ষমতায়ন, উমেন এম্পাওয়ারমেন্টের কথা, বিগত কয়েক দশক ধরেই আমরা সারা পৃথিবী জুড়ে নারী ক্ষমতায়নের নিয়ে চর্চা হচ্ছে, তা দেখছি। এই ক্ষেত্রে আমাদের দেশও ব্যতিক্রম নয়। আসলে বাস্তবে নারী ক্ষমতায়ন বলতে আমরা কি বুঝবো? নারীদের উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন মানে কি হলে সেটাকে বাস্তবে বলা হবে যে না, নারীদের ক্ষমতায়ন হয়েছে বা নারীদের উন্নয়ন হয়েছে? আচ্ছা, আমাদের যে আলোচনা, সেই আলোচনা শুধুমাত্র নগর কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক জীবনকে নিয়ে বিচার করলে হবে না। যেমন উন্নয়নের প্রেক্ষিতটা নিয়ে যে আলোচনা হলো, সেখানেও আমাদের নাগরিক জীবন, শহর কেন্দ্রিক, শহুরে জীবন এবং গ্রামীণ জীবন, দুটোকে কম্পেয়ার করে আমাদের কোনো মন্তব্য বা সিদ্ধান্তে যাওয়া উচিত। তো নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও আমি বলবো যে আমাদের নারী ক্ষমতায়নের বিষয়টা অনেকেই এটা শহুরে আঙ্গিকে বিচার করেন, আবার অনেকে সেটাকে গ্রামীণ প্রেক্ষিতে বিচার করেন, অনেকে আবার দুটোকে মিলিয়ে বিচার করেন। আচ্ছা, তো এখন আমরা যদি নারী ক্ষমতায়নকে বিশ্লেষণ করতে চাই প্রকৃতভাবে, আমাদের শহুরে নারীরা যতটা ক্ষমতা প্রাপ্ত বা তারা যতটা স্বাধীনতা উপলব্ধ তাদের কাছে, আমাদের গ্রামীণ নারীদের ক্ষেত্রে সেইগুলো রয়েছে কিনা সেটাও আমাদের বিবেচনার বিষয়। এখন নারী ক্ষমতায়ন বলতে মূলত বোঝায় যে নারীদের হাতে অর্থনৈতিক ক্ষমতা থাকতে হবে, নারীরা পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের থাকবে, কাজের ক্ষেত্রে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে, এবং উৎপাদন ক্ষেত্রেও তাদের ভূমিকাকে গুরুত্ব দিতে হবে, তাদের শ্রম এবং শ্রমের মূল্যকে, পুরুষের যে শ্রম এবং শ্রমের মূল্য, তার সঙ্গে সম পর্যায়ে নিয়ে আসতে হবে। এখন আমাদের ভারতবর্ষে গ্রামীণ বলুন আর শহুরে জীবন বলুন, সমস্ত ক্ষেত্রেই আমরা কিছুদিন আগেও লক্ষ্য করেছি যে আমাদের পুরুষদের চাইতে নারীরা এই সমস্ত ক্ষেত্রগুলোতে পিছিয়ে রয়েছে। আচ্ছা, এখন নারী ক্ষমতায়ন বলতে আমরা মূলত বুঝবো যে আমাদের গ্রামীণ বা শহুরে জীবন সমস্ত ক্ষেত্রেই, এখানে একটা কনসেপ্ট অনেকে ভুল করেন, নারী ক্ষমতায়নকে নারী স্বাধীনতার সঙ্গে গুলিয়ে ফেলা হয়। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের এটা মনে রাখতে হবে যে নারী স্বাধীনতা, নারী ক্ষমতায়ন টোটালি ব্যাপারটা অন্য রকমের। আচ্ছা, এখন নারীর ক্ষমতায়ন যদি আমাদের করতে হয়, যেটা আমাদের বর্তমান ভারতবর্ষে বেশ কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি যে নারী ক্ষমতায়নের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হচ্ছে, যেটা স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে ততটা দেখা যায়নি। আচ্ছা, এখন আমাদের নারীদের ক্ষমতায়নে আনতে হলে, অর্থাৎ আমরা শুরুই করেছি এভাবে যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা পিছিয়ে রয়েছে পুরুষদের তুলনায়। তাহলে এই পিছিয়ে থাকা নারীদেরকে যদি পুরুষদের সমানে আনতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? নারীদের
ডেভেলপমেন্ট, মানে তাদের বিভিন্ন আঙ্গিকের উন্নয়নের উপর জোর দিতে হবে। এই বিষয়টাকেই বলা হচ্ছে ক্ষমতায়ন। তাহলে কি রকম আমরা দেখি অর্থনৈতিকভাবে আমাদের নারীরা পিছিয়ে রয়েছে, আমরা দেখি পারিবারিক বা সামাজিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদেরকে সেরকম ভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমরা দেখি যে আমাদের কর্মক্ষেত্রে বা আমাদের উৎপাদন ক্ষেত্রে নারীদের আমরা সেরকম গুরুত্ব বিভিন্ন জায়গায় কল কারখানা থেকে আমাদের যে কৃষি সমস্ত ক্ষেত্রেই আমরা এটা দেখি। তো সমস্ত ক্ষেত্রে নারীদেরকে তার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী, নিজস্ব ক্ষমতা অনুযায়ী এবং তার ভেতরে যে পটেনশিয়ালিটি রয়েছে সেটাকে বের করে এনে তাদেরকেও আমাদের জাতীয় উন্নয়ন তথা ন্যাশনাল ডেভেলপমেন্টে কাজে লাগানোর ব্যাপারটাকেই নারী ক্ষমতায়ন বলা হচ্ছে। এখন সেটা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, মূল ধারণাটা কিন্তু সেটাই। ওকে, প্রতিশবাবু এখানে একটু জুড়তে চাইবো আপনার আরেকটা প্রশ্ন আমি আপনার সঙ্গে। আপনি মাঝখানে বলছিলেন যে অনেকেই গুলিয়ে ফেলে ক্ষমতায়নের সাথে স্বাধীনতার, নারী স্বাধীনতা এবং নারী ক্ষমতায়ন। এখন নারীদের ক্ষমতায়ন যদি হয় তাহলে সেখানে স্বাধীনতা, স্বাধীনচেতা হওয়ার চিন্তাধারাটা কি অটোমেটিক আসছে না? এইখানে আমি যা বলতে চেয়েছিলাম, আপনারা সবাই জানেন, আমরাও সবাই জানি যে মাঝখানে একটা এই পরিবেশ নারীবাদ বা অন্যান্য নারীবাদ ভিন্ন শুধু নারীবাদ বলে একটা মতামত চালু হয়েছিল এবং তার প্রধান বক্তব্য ছিল নারী স্বাধীনতা। এখন সেটা নারী স্বাধীনতাই বলুন আর পুরুষ স্বাধীনতাই বলুন, আমরা একটা জিনিস গুলিয়ে ফেলি, স্বাধীনতা এবং স্বেচ্ছাচার, সেটাকে আমরা গুলিয়ে ফেলি। একদম। আসলে স্বাধীনতা মানে কিন্তু শব্দটার মধ্যেই রয়েছে অধীনতার একটা স্পর্শ। স্বাধীনতা মানে স্ব অধীনতা, নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখা, নিজেকে নিজের সমাজ, নিজের সংস্কৃতি, তার যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুন অনুযায়ী পরিচালিত করা, সেটা হচ্ছে নারী স্বাধীনতার প্রকৃত ব্যাখ্যা। মানে স্ব অধীনতাই হচ্ছে স্বাধীনতা। আমাদের সমাজে এটা ভুলভাবে আলোচিত হতে দেখেছি, তার ভুল ব্যাখ্যা হতেও দেখেছি। আমার বক্তব্য হচ্ছে প্রতিটি নারীর যদি ক্ষমতায়ন হয় তাহলে নারীর স্বাধীনতা অটোমেটিক্যালি আসবে। একদম। এখন ক্ষমতায়নকে গুরুত্ব না দিয়ে যদি নারী স্বাধীনতার কথা বলা হয় তাহলে ওই গাছের গোড়াকে উপেক্ষা করে তার আগায় জল ঢালার মতো ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং আপনি যে কথাটা বলেছেন সেটাই সঠিক কথা, যে যদি নারীর ক্ষমতায়ন হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা চলে আসবে। একদম। মোহনবাবু, আমরা প্রায় একটা কথা শুনি বা কেউ কেউ প্রায় গঠনমূলক মানে ভাবনাকে সামনে রেখে বলেন যে নারীরাই সকল শক্তির উৎস। এই বক্তব্যের আসলে মানে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা? এই কথাটা খুব ফ্যাবুলাস। যিনি বলেছেন নিশ্চিতভাবে উনি কোনো মহান ব্যক্তি হবেন, মহান সাহিত্যিক অথবা মহান চিন্তাবিদ হবেন, না হলে এই ধরনের ভাবনা কারোর পক্ষে করা সম্ভব না। আচ্ছা, এবার নারীরা সকল শক্তির উৎস কিনা সেটা কি ব্যাখ্যা হতে পারে? আচ্ছা, আমি ছোট্ট করে দুটো ব্যাখ্যা আপনার বিবেচনার জন্য রাখছি। একটা হচ্ছে ভাবনাগত ব্যাখ্যা, আর একটা হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। ভাবনাগত ব্যাখ্যাটা হচ্ছে এইরকম: প্রকৃতির মধ্যে একমাত্র নারীরাই সন্তানকে গর্ভে ধারণ করতে পারে এবং গর্ভ সঞ্চারের সময়কাল থেকে শুরু করে 9 মাস 10 দিন অর্থাৎ 280 দিন সেই অপত্যকে নিজের গর্ভে লালন পালন করার পাশাপাশি তাকে ভূমিষ্ঠ করে স্তনদানের মাধ্যমে তাকে পুষ্ট করে তোলে। এই যে ইউনিক ক্যাপাসিটি, এই যে ইউনিক পাওয়ার, সেই পাওয়ারটা কিন্তু প্রকৃতি কেবলমাত্র নারীদেরকে দিয়েছে, পুরুষকে কিন্তু দেয়নি। পুরুষ ইচ্ছা করলেও এই পাওয়ারটাকে অর্জন করতে পারবে না, যেটা নারী জন্মসূত্র থেকে অর্জন করেছে। তাহলে এই শক্তির বিচারে নারীরা সুপিরিয়র দেন আদার্স, অন্যের চাইতে অনেক শক্তির অধিকারী। 2 নম্বর ব্যাখ্যাটা হচ্ছে, সেটা হচ্ছে এইরকম যে আমি এই পৃথিবীতে এসেছি বাই দ্য কন্ট্রিবিউশন অফ মাই মাদার এন্ড ফাদার, দ্যার ইজ নো ডাউট এট অল। কিন্তু এই আশার যে শুরুর লগ্নটা ছিল একটা কোষ, এই একটা কোষের মধ্যে 50% ডিএনএ আই এম গেটিং ফ্রম মাই মাদার, মার কাছ থেকে পেয়েছি, আর 50% ডিএনএ আমি পেয়েছি বাবার কাছ থেকে। সেটাতে একটা সেল হয়েছে। সেলটাকে বাঁচিয়ে রাখতে গেলে যে শক্তি উৎপাদী ব্যবস্থা, দিস ইজ কল্ড মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার জন্য দায়ী যে ডিএনএ 100% কামস ফ্রম মাই মাদার।
বাবার কোনো কন্ট্রিবিউশন নেই। আচ্ছা, তাহলে এই মাইটোকন্ড্রিয়ার দ্বারা যে উৎপাদিত শক্তি, সেই শক্তিকে ব্যয় করে কিন্তু আমি আজকে স্টুডিওতে বসে আছি। তাহলে এই আমি জায়গায় যদি অন্য একজন নারী হতেন, তাহলে তারও যে শক্তি উৎপাদী ব্যবস্থা, সেটার জন্য কিন্তু মাই দায়ী। তাহলে মা কোথা থেকে এই শক্তিটা পেলেন? তার মার কাছ থেকে। আমার বাবা কোথা থেকে শক্তিটা পেলেন? তার মার কাছ থেকে, বাবার মার কাছ থেকে। তাহলে এই যে শক্তিতে বলিয়ান হয়ে পুরুষ নারী জাতির উপর নিষ্পেষণ, বঞ্চনা যাই বলি আমরা, তার শক্তিটা কিন্তু মার কাছ থেকে পাওয়া। আচ্ছা, সুতরাং যার মধ্যে এই বিবেক বোধ থাকবে যে আমি যে বেঁচে আছি, এই সভ্যতা যে বেঁচে আছে, এই শক্তিটা, আমি এই পৃথিবীটা কত সুন্দর, এই ভালো মন্দ বুঝার অধিকারী, আমি সৃষ্টি করতে পারি, আমি প্রলয় সৃষ্টি করতে পারি, ধ্বংস করতে পারি, এই শক্তিটা কোথা থেকে পেলাম? ইট ইজ ফ্রম মাই মাদার। তাহলে মাকে সকল শক্তির উৎস বলতে কোন রকম দ্বিধা এবং দ্বন্দ্ব থাকা উচিত না। এবং যদি আমরা বুঝতে পারি, তাহলে প্রকৃতপক্ষে নারীদের প্রতি একটা বিশেষ রেসপেক্ট পে করা হবে বলে আমি বিশ্বাস করি। ওকে, তাহলে তার জন্যই নারীকে সকল শক্তির উৎস হিসাবে গণ্য করা হচ্ছে। যে বলেছেন, উনি তো সাধারণ মানুষ নন, একদম ভেবেছি। আর আপনি লাস্টে যেটা বললেন যে এটা যদি আমরা মানতে পারি এবং বুঝতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের ভেতর থেকে নারীদের প্রতি একটা অন্যরকম শ্রদ্ধা, সম্মান, রেসপেক্ট আসবেই। সেটা আসতে বাধ্য, কিন্তু তার জন্য আমাদের এই কথাটা বুঝতে হবে, এবং তার জন্য আমাদের আজকে এই বিশেষ অনুষ্ঠান। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজে আপনারা এই কমেন্ট বক্সে, অনুষ্ঠানের কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। আমাদের আজকের যে বিশেষ টক শো পরিবেশ, নারীবাদ ও অর্ধেক আকাশ, আমরা সেটা নয়, আপনাদের কাছে সেটুকু জানতে চাইবো যে সকল শক্তির উৎস নারীরা, নারীদের এই অর্ধেক আকাশ, নারীদের প্রতি আমরা যতটুকু দায়িত্ববান বা দায়িত্বশীল আমাদের এই সমাজ, পুরুষরা বলবো না, এই সমাজ, সেটা যথেষ্ট কিনা আপনাদের কি মনে হয়? নাকি আরো বেশি পাওয়ার মানে হকদার, আমরা যদি বলতে পারি, অধিকারী নারীরা? প্রত্যুষবাবু, অনেক গবেষক বা চিন্তাবিদরা বলেন যে নারীরা তাদের কর্মক্ষেত্রে বা দায় ও দায়িত্ব পালনের ক্ষেত্রে বহুলাংশেই সততার পরিচয় দিয়ে থাকেন। এটা কতটা ঠিক? এই ব্যাপারে আপনার কি ধারণা? আসলে সততার বিষয়টা যেটা, নারীরা পুরুষদের চাইতে সততার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন, সেটাকে আসলে বিভিন্ন প্রেক্ষিত থেকে বিচার করতে হবে। আচ্ছা, এটা দুম করে কোনো মন্তব্য করা যায় না এটা নিয়ে। প্রেক্ষিতগুলো হচ্ছে এই যে নারীরা সৎ, মানে একটা প্রশ্ন এরকম জাগতে পারে যে নারীরা সৎ, আসলেই কি সৎ হওয়ার জন্যই সৎ, নাকি অসৎ হওয়ার সুযোগ তাদের কম বলে ওরা সৎ? আচ্ছা, এই রকমের, অর্থাৎ অসাধু উপায়ের রাস্তাগুলো, অবলম্বনের রাস্তাগুলো তাদের কাছে ততটা প্রজেক্টেড বা খোলা কিনা, তার জন্যই তারা সততার দিকটা বেশি দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে, নাকি অন্য কিছু? এখন এই ক্ষেত্রে ধরুন, আমাদের যে সামাজিক ব্যবস্থা, আমাদের যে সংস্কার, আমাদের যে সংস্কৃতি, সেখানে নারীদের ওপর কতগুলো মূল্যবোধ, সেই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যা হয়ে থাকে, কতগুলো মূল্যবোধ চাপিয়ে দেওয়া হয়েছে নারীদের উপরে, যে মূল্যবোধগুলোর বোঝা কিন্তু পুরুষকে টানতে হয় না। এখন সেই মূল্যবোধগুলোর কারণে নারীদের সততা বজায় রাখতে হয়। সেই সামাজিক সংস্কার, সামাজিক সংস্কৃতি, মূল্যবোধগুলোকে শ্রদ্ধা জানাতেই নারীরা সততার দিক থেকে তারা এগিয়ে থাকে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে শহুরে জীবন আর গ্রামীণ জীবনকে মিলিয়ে আমাদের দেখতে হবে। এখন গ্রামীণ জীবনের নারীদের কথা যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে নারীদের অসাধু উপায় অবলম্বনের, সৎ আর অসৎ শব্দগুলো আমার কাছে একটু বাজছে উচ্চারণ করতে, অসাধু উপায় অবলম্বনের সুযোগ কিন্তু নারীদের ক্ষেত্রে অনেক কম, যতটা পুরুষদের ক্ষেত্রে হতে পারে, সেটা গ্রামীণ জীবনে। এবং আমাদের শহুরে জীবনে আপনি চাকরি বাকরি থেকে শুরু করে, কল কারখানা থেকে শুরু করে সমস্ত জায়গায় যদি আমরা দেখি, আমরা দেখব যে সেখানে ফিমেল পার্টিসিপেশন কিন্তু মেল পার্টিসিপেশনের তুলনায় কম। যেহেতু পুরুষ প্রতিনিধিত্ব বেশি, সে কারণে অসাধুতা বা সাধুতার ক্ষেত্রেও ওই
প্রতিনিধিত্বের হার অনুযায়ী অসাধুতার হারটাও কিন্তু সেখানে কম হবে এবং নাগরিক জীবনের ক্ষেত্রে, শহুরে জীবনের ক্ষেত্রে যেহেতু অসাধু উপায় অবলম্বনের সুযোগটা বেশি, সেখানে কিন্তু গ্রামীণ নারীদের তুলনায় শহুরে নারীদের ক্ষেত্রে সেই জায়গাটাতে শহুরে নারীরা আবার অসাধু উপায় অবলম্বনের ক্ষেত্রে গ্রামীণ নারীদের থেকে এগিয়ে আছেন। হ্যাঁ, তো সেই পরিস্থিতির বিচারে আবার আপনি যদি সৎ অসতের কথা বিচার করেন তাহলে দেখবেন যে আজকাল গোটা পৃথিবীতে, আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে, বিভিন্ন জায়গায় যদি আমরা বিশ্লেষণ করি, বহু নারী বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ছে, বিভিন্ন রকম ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ছে, খুন খারাপির সঙ্গেও তারা জড়িয়ে পড়ছে। এখন এই বিষয়গুলো পুরোটাই আমাদের সোশ্যাল সিস্টেম তাকে যেভাবে চালিত করে সেভাবেই সেটা চলবে। এখন আমরা যদি আমাদের সোশ্যাল সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারি এবং আমরা যদি আমাদের সমাজ সংস্কৃতি বা সামাজিক মূল্যবোধগুলোকে সেভাবে জারিত করতে পারি, তাহলে আমার মনে হয় নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই অসাধুতার বিষয়টিকেও নিয়ন্ত্রণ করা যাবে। আচ্ছা, মানে সমভাবে করা যাবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। ওকে, মনবাবু, আমাদের এই আধ্যাত্মিক চর্চায় তো নারী শক্তির ভীষণ দাপট লক্ষ্য করা যায়। মা দুর্গা বলুন, মা কালী বলুন, মা লক্ষ্মী, মা সরস্বতী, সব জায়গায়। তবুও মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নারীরা বঞ্চিত বা লাঞ্ছিত হচ্ছে কেন? এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমেরিকার প্রাক্তন একটা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিলারি ক্লিন্টন, উনি বলছেন, women are the largest untapped reservoir of talent in the world. পৃথিবীতে প্রতিভার যে বিশাল ভান্ডার মহিলা রয়েছে, সেই মহিলাদেরকে আজও আমরা আবিষ্কার করতে পারিনি। কিন্তু ভারতবর্ষের যদি অতীতকে আমরা তাকাই, তাহলে দেখব সেখানে অতীতকালের যে মুনি ঋষি বা সমাজে যারা বৃদ্ধজন গুণীজন ছিলেন, ওনারা কিন্তু ঠিক বুঝতে পেরেছিলেন যে না, নারীদের মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে, তাকে আলাদাভাবে সম্মান দেওয়া উচিত। আচ্ছা, এবং যখন মাতৃতান্ত্রিক সমাজের অবসান ঘটে, অথবা মাতৃতান্ত্রিক সমাজ যখন ছিল, দুটি হতে পারে, আচ্ছা, সেই সময়ে আমাদের দেশে কিন্তু মুনি ঋষিরা দুর্গাপূজার প্রচলন করেছিলেন। এবার এই দুর্গাপূজার যে প্রচলন করা হয়েছে, তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি প্রদান। এই পুষ্পাঞ্জলি প্রদানের যে মন্ত্রটা উচ্চারণ করা হয়, 3টি পর্যায় রয়েছে। তার দ্বিতীয় পর্যায়টি হচ্ছে, আমি একটু বুধের জায়গা থেকে বোঝার চেষ্টা করছি, বাস্তবতা আমি জানি না, তাত্ত্বিক ব্যাখ্যাটাও আমার কাছে নেই। আচ্ছা, সেটা হচ্ছে এইরকম, আমরা বলছি, আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, ধনং দেহি পুত্রাং দেহি সর্বকামস্যং দেহি মে। একে যদি বাংলা করা যায় তাহলে কি দাঁড়ায়? আমায় আয়ু দাও, আচ্ছা, আমায় যশ দাও, সৌভাগ্য প্রদান করো, আমায় ধন দাও, আমায় বহু পুত্র দাও। আচ্ছা, পুত্রানের বাংলা করা হচ্ছে বহু পুত্র দাও, আচ্ছা, নট কন্যা। আচ্ছা, আমার সকল কামনার বস্তু দাও। আচ্ছা, এবার এই যে দেখুন, এই মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যদি দুর্গাপূজার প্রচলন হয়ে থাকে, আমরা মাতৃশক্তিকে বন্দনা করছি, কোনো কারণে পুরুষতান্ত্রিক ছোঁয়া কিন্তু এখানে একটা চলে আসছে। এবার এই পুত্রানের বাংলা যে বহু পুত্র, তার সাপোর্টে যেমন কিছু ডকুমেন্টস আমার কাছে আছে, আচ্ছা, তার বিপক্ষেও কিছু বক্তব্য আছে। কয়েকদিন আগে আমাকে অধ্যাপক প্রত্যুষ বাবু আমাকে দিয়েছিলেন। আমি দুটো দিকে করতে চাইছি, কারণ ব্যক্তিগতভাবে আমার বিভ্রান্তি তৈরি করার কোন মানসিকতা নেই। শাস্ত্রজ্ঞ জনেরাই শেষ কথা বলবেন। এই পুত্রানের মানে পুত্র সকল। আচ্ছা, যদি ইলেকট্রনিক গ্যাজেট দেখেন, সেখানে কিন্তু এই শব্দটা এইভাবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, 2 নম্বর, ইউটিউবের মধ্যে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে 2020 সালে, সবগুলি শাস্ত্রজ্ঞ মানুষজনরা করেছেন। সেখানে কিন্তু এই বাংলাটা পুত্র সকল হিসেবে চিহ্নিত করেছেন। আচ্ছা, 3 নম্বর যে ডকুমেন্ট আমি নিয়ে এসেছি, সেটা আপনাকে দিয়ে যাব, সেটা হচ্ছে এরকম, শ্রী শ্রী চণ্ডী। আচ্ছা, তার বাংলা তর্জমা এবং
সম্পাদনা করেছেন স্বামী জগদীশ্বরানন্দজি। সেটা হচ্ছে 1347 বঙ্গাব্দ এবং উদ্বোধন কার্যালয় কলকাতা। আচ্ছা, বহু আগে উনি তর্জমা করেছেন। ওইখানে উনি ব্যবহার করছেন গুত্রমিন্দ্রাণী মে রক্ষেত পশুন রক্ষেশ চণ্ডিকা পুত্রানো রক্ষে মহালক্ষ্মী বার্যাং রক্ষতু বৈরবী। তার বাংলা করলে দাঁড়ায়, উনি করেছেন, আমরা কেউ করিনি। ইন্দ্রাণী গুত্র, চণ্ডিকা পশু সকল, মহালক্ষ্মী পুত্র সকল ও বৈরবী ভার্যা রক্ষা করুন, চণ্ডিকা বলছে। তাহলে এই যে পুত্র সকল, তাহলে পুত্রাণের বাংলাটা তাহলে। এবার প্রশ্নটা হচ্ছে তার উল্টা অনেকগুলি রেকর্ড ডকুমেন্ট প্রত্যুষবাবু আমাকে দিয়েছেন, সেখানে ওনারা বলছেন পুত্রাণের বাংলা কোথাও বলছে পুত্র সকল হতে পারে, অথবা কন্যা এবং পুত্র দুটোই হতে পারে। হোয়াট এভার মে বি দ্য কেস, আমরা একটা নারী শক্তির কাছে বয়স ভেদে, সেটা বিধবা মা হতে পারেন, দাদু হতে পারেন, কন্যা হতে পারেন, সবাই কিন্তু একটা লিভিং থিং দাবি করছি দেবী দুর্গার কাছে। বাকিগুলি সব নন লিভিং। যশ দাও, সম্মান দাও, অর্থ দাও, দণ্ড দাও, নন লিভিং। লিভিং থিং এর চাহিদা কিন্তু আমাদের দেবীর কাছে। এটা হচ্ছে আমার মূল বক্তব্য। তাহলে দেবীকে আমরা কত নারী শক্তির প্রতিভূ বা প্রতীক হিসেবে দেবীকে আমরা বিবেচনা করছি। আবার অষ্টমী তিথিতে বা নবমী তিথিতে কোথাও কোথাও কুমারী পূজা হয়। এই কুমারী পূজা যে করা হয় তারও তো কারণ আছে, এবং সেটা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি আলাদা, আধ্যাত্মিক কারণ রয়েছে, চিন্তার কারণ রয়েছে। সেটা হচ্ছে এইরকম যে আমাদের অতীত ইতিহাসে প্রকৃতিকে নারীর সাথে সমরূপ হিসেবে বিবেচনা করা হতো, এবং প্রকৃতিকে নারী রূপে পূজা করার জন্যেই কুমারী পূজার প্রবর্তন, এবং নারীদের মধ্যে যে পটেনশিয়ালিটি রয়েছে তাকে সম্মান জ্ঞাপন এবং তার যে মর্যাদা সমাজে উত্থোলিত করার জন্যেই কুমারী পূজার কিন্তু প্রচলনটা আমাদের দেশে হয়েছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে আমি নানাবিধ কারণে দেবী দুর্গার কাছে যখন মাথা নত করি, সেই আমি যদি নারীর প্রতি আবার একটা ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য বহিঃপ্রকাশ ঘটাই, সেটা কিন্তু আমার যে আধ্যাত্মিক চর্চা তার সাথে কোনোভাবে সাযুজ্যপূর্ণ নয়। আচ্ছা, ফলে আমাদেরকে আরেকটু ভাবনা চিন্তা এবং দ্য অ্যাকচুয়াল বিহেভিয়ারাল কনফিগারেশন টুয়ার্ডস দ্য ওমেন, আমরা যে ধরনের আচরণ করে থাকি তার বোধহয় এনাফ টাইম হয়ে গেছে, আমাদেরকে একটু সংশোধন করা দরকার। ভুলভ্রান্তি এক বিষয়, একদম, আর অন্য বিষয়গুলি কিন্তু আজকের দিনে ভয়ানক হয়ে উঠছে বলে আমি ঠিক, যেটা আমাদের জানা, তারপরে যে ভুলগুলো আমরা করছি সেইগুলো নিয়ে একটু ভাববার সময় হয়ে গেছে। টাফ টাইম এখন, সেটা নিয়ে এখন ভাবতে হবে, নতুন করে ভাবতে হবে আবার আমাদের। প্রত্যুষবাবু, অনেকেই বলেন যে পরিবেশকে বোঝা এবং রক্ষা করা উভয় ক্ষেত্রেই নারীরা অনেকটাই এগিয়ে, পরিবেশকে রক্ষার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে। এই প্রসঙ্গে আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি এই বিষয়ে আমিও সহমত পোষণ করি, এবং সহমত পোষণ করি তার কতগুলো কারণ রয়েছে। কারণটা হচ্ছে এই যে নারীরা সন্তান ধারণ করেন, সন্তান ধারণের ক্ষমতা তাদের রয়েছে, এবং আমাদের এই পৃথিবী, নারীরা যেমন গর্ভে সন্তান ধারণ করেন, আমাদের পৃথিবীও কিন্তু তার গর্ভে অনেক রকমের সম্পদ ধারণ করেন। তার গর্ভ থেকেই বিভিন্ন রকমের উদ্ভিদ, লতা পাতা এগুলো জন্ম হয়। সেই ক্ষেত্রে আমরা পুরুষদের চেয়ে নারীদেরকে আমরা অধিকতর প্রকৃতির কাছাকাছি বা প্রকৃতি সম আমরা বলতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে এখন নারীরা এমনিতেও প্রকৃতির খুব কাছাকাছি থাকে। কিরকম? যেমন ধরুন, আমরা যদি গ্রামীণ নারীদের কথা বলি, তারা সারা দিন তাদের বিভিন্ন রকম কাজকর্ম যেগুলো করেন ওনারা পুরোটাই সারাদিন তারা প্রকৃতির সঙ্গে থেকে সেই কাজগুলো করছেন। সুতরাং প্রকৃতির ব্যাপারটা তাদের নারী প্রকৃতি এবং আমাদের ধরিত্রী প্রকৃতি এই উভয় তখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এবং শহুরে জীবনের ক্ষেত্রেও আমরা দেখি যে একজন মা, তিনি যতটা সৃজনশীলতা, সৃষ্টিকে বুঝবেন,
একজন পুরুষের পক্ষে ততটা বোঝা সম্ভব নয়। সেই কারণে তিনি প্রকৃতির যে বিভিন্ন রকমের বিষয়গুলোকে সুরক্ষা প্রদান দরকার, প্রকৃতি বিনষ্ট হলে যে জীবনটা বিনষ্ট হতে পারে, সেই উপলব্ধিগুলো নারীদের স্বাভাবিকভাবেই একটু বেশি হয়, কারণ তাকে সন্তান ধারণ করতে হয়। আমি প্রসঙ্গক্রমে একটু মোহনবাবুর বক্তব্যের রেশ টেনে বলছি যে পুত্রাণ শব্দ নিয়ে যে একটা বিতর্ক হয়েছিল, এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। এখন সংস্কৃত ব্যাকরণ যদি আপনি দেখেন তাহলে পুত্রাণ মানে হচ্ছে বহু পুত্র ও বহু কন্যা, হ্যাঁ, বা একটি পুত্র ও একটি কন্যা, এটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী। এখন ব্যাখ্যা যারা করবেন তারা তাদের মতো করে ব্যাখ্যা করবেন। এখন কোন একটা জিনিস কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি ব্যাখ্যা করেছেন বলেই সেটা ধ্রুব সত্য, তার বাইরে কোনো কনসেপ্ট থাকতে পারে না, এটাও নয়। যাই হোক, যেটা আমরা এটা নিয়ে আসলে একটা সময় খুব একটা বিতর্ক, আমরা বিতর্ক মানে দুই দিকেরই মতামত আমরা শুনেছিলাম অনেকটাই, যেটা আপনি বলছেন যে পুত্র এবং কন্যা, অনেক পুত্র অনেক কন্যা বা এক পুত্র এক কন্যা, মোহনবাবু যেটা বলছিলেন পুত্র সকল, এই দুপক্ষের একটা বিতর্ক চলছিল। এটা সমাধান পথ এখনো মানে সাম্প্রতিক দ্য টেলিগ্রাফ একটা বিতর্ক সভা করেছিল, সেখানে ওরা ক্যাপশনটা দিয়ে লিখেছিল, এই মন্ত্রটা লিখতে গিয়ে লিখেছিল পুত্রান্দেহী, তারপর ওরা এটা কেটে করেছে সন্তানান্দেহী। হ্যাঁ, তখন নৃসিংহ প্রসাদ ভাদুরী এবং আরো বিশেষ কিছু পণ্ডিত ব্যক্তি ওনারা ওই পুত্রাণ শব্দটার অরিজিন ব্যাখ্যা করেছেন, যে পুত্রাণ মানে হচ্ছে পুত্র এবং কন্যা। তো আমি আমার প্রসঙ্গেই ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে যেহেতু ওনারা পুত্র এবং কন্যা উভয়েরই জন্মদাত্রী মা, হ্যাঁ, ওনাদের সন্তান সন্ততির জন্য, ওনাদের পুত্রের জন্য, ওনাদের কন্যার জন্য ওনারা একটা ভালো পরিবেশ দাবি করেন এবং পরিবেশ সম্পর্কে ওনাদের সচেতনতাটা বেশি থাকে। সেই দিক থেকে আমি বলবো যে পরিবেশকে বুঝতে পারা এবং পরিবেশকে রক্ষা করার বিষয়ে আন্তরিক হওয়া, এই বিষয়টা পুরুষদের চাইতে নারীদের একটু স্বভাবজাত হিসেবেই বেশি থাকে। তার জন্যই নারীরা পরিবেশকে মানে বোঝে বেশি এবং রক্ষা করার চেষ্টাও করে বেশি। আচ্ছা মোহনবাবু, আমাদের অনুষ্ঠানের সময় খুব বেশি একটা নেই, এই যে নারী পুরুষের প্রাকৃতিক অনুপাত কত, নারী পুরুষের অনুপাতের সাথে মানে উন্নয়নের কোনো সম্পর্ক আছে কি, এই ব্যাপারে মানে আপনার কি মতামত? নারী পুরুষের প্রাকৃতিক অনুপাত কত সেটাকে অনুধাবন করতে গেলে আবার যদি আমরা দেবী দুর্গার কাছে ফিরে যাই, তাহলে একটা ক্লিয়ার পিকচার আমরা পেয়ে যাব। আচ্ছা, একটা অদ্ভুত, আমাদের শৈশবে আমরা দেখেছি, দাদা নিশ্চয় দেখেছেন, এক কাঠামে দুর্গাপূজা হতো একদম, এবং যখন নেত্রদান হতো দেবী, তারপরে এর আগে না, উপরে একটা চালি দিয়ে সেখানে মহাদেব শিব ঠাকুরকে স্থাপন করা হতো, এর আগে নয়, কিন্তু নেত্রদানের আগে নয়, আমি এগেইন বলছি। আচ্ছা, তাহলে যদি মহাদেবকে আমরা বাইরে রাখি তাহলে কি দাঁড়াচ্ছে, দেবী দুর্গা অসুর 1:1, লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশ 2:1। এইবার দেখুন, যেই মাত্র মহাদেবকে স্থাপন করা হলো, মূল কাঠামোর অংশ নয়, তাহলে আমরা অনুভব করতে পারি ইট ইজ স্লাইটলি বায়াস টু মেল, স্লাইটলি। আচ্ছা, যদি আমরা মহাদেব ঠাকুরের অবস্থানটাকে খানিকটা স্বীকার করি, মানে পুরুষ তাহলে এখানে তো এখন হয়ে বেড়ে গেল। না, আমি তো পুরোটা রাখছি না, আমি বলছি যদি আছে নেই এর মধ্যে রাখি, তাহলে পুরুষের প্রতি একটু টানটা এখানে থেকে যাচ্ছে সংখ্যাগতভাবে। তার প্রাকৃতিক অনুপাত 1:1, স্লাইটলি বায়াস টু মেল, তাহলে কত, একজন বালিকার ইস্টু 1.03% মেল। তাহলে হাজারে হিসাব করলে সেটা 3-4 জনের ডিফারেন্স হবে। আচ্ছা, এবার এই যে অনুপাতটা, সেটাকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই, ইট উইল বি বেটার অপশন ফর মি টু সুইম ওভার সাম ইনফরমেশন। আমি শুধু ইনফরমেশন রেখে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন। কখনো মনে হবে উন্নয়ন একটা ফ্যাক্টর, কখনো মনে হবে যুদ্ধ একটা ফ্যাক্টর, কখনো মনে হবে মাইগ্রেশন একটা ফ্যাক্টর, কখনো মনে হবে অনুন্নয়ন একটা ফ্যাক্টর। আচ্ছা, সবকিছু হতে পারে। ইউএসএ পৃথিবীর সবচাইতে সমৃদ্ধশালী দেশ, সেখানে দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 50.47% হচ্ছে ফিমেল, আর মেল হচ্ছে 49.5%। তাহলে মেলের সংখ্যাটা একটু কম, কিন্তু প্র্যাকটিক্যালি 1:1 ম্যাথামেটিক্যালি। তাহলে উন্নয়ন একটা ফ্যাক্টর। এবার যদি আমরা কাতারের দিকে তাকাই, আমি খুব ইচ্ছা করে ইনফরমেশনটা এনেছি। কাতারের ক্ষেত্রে একটা অদ্ভুত পরিসংখ্যান হচ্ছে, প্রতি 100 জন ফিমেলে অ্যাবনর্মাল ফিগার
266 জন মেল। আচ্ছা 100 জন ফিমেলে 266 জন মেল। আচ্ছা এটা কেন হলো? তার কারণটা হচ্ছে, ছোট্ট করে আমি বলছি, কাতারের জন্মটা হচ্ছে কিন্তু মাইগ্রেন্টদের দ্বারা। খলিফা ফ্যামিলি এই কুয়েত থেকে গিয়ে সেখানে বসবাস করে তাকে এস্টাবলিশ করে, পরবর্তী সময় সারা পৃথিবী দেখে সব মাইগ্রেন্টস সেখানে গিয়ে নানান প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে কাজকর্ম করে জীবন জীবিকা নির্বাহ করছে। তাহলে যারা বিদেশ থেকে যাচ্ছে ম্যাক্সিমাম লেবারার, শ্রমিক শ্রেণীর মানুষ, তাদের মূল যে ঘরণী বা গৃহের যে অন্যান্য মেম্বার, তাদেরকে রেখে শুধুমাত্র মেলরা যাচ্ছে ওখানে। ফলশ্রুতিতে সেখানে নারীদের তুলনায় পুরুষদের সংখ্যাটা বিশাল তফাৎ। 100-এর মধ্যে 286 জন মেল। সেটা কিন্তু মূলত মাইগ্রেশন। সেখানে পুরুষতান্ত্রিকতা আছে কিনা নেই সেটা আলাদা ফ্যাক্টর, মাইক্রোস্কোপ ফ্যাক্টর। মেইন ফ্যাক্টরটা হচ্ছে মাইগ্রেশন। 3 নম্বর যদি আমরা দেখি জার্মান উন্নত দেশ, তাহলে সেখানে আমরা দেখছি 1000 ফিমেলে মেলের সংখ্যাটা কত? 962। অ্যাব্রাপ্ট, অনেক কম। তাহলে তার কারণটা সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 1939 থেকে 1945, এই যে দীর্ঘমেয়াদী 5 বছর যুদ্ধকাল, 6 বছরে, সেই যুদ্ধকালে ব্যাপক সংখ্যক পুরুষ নিহত হয়। এবং ওই সময় 1939 সালের যে সেন্সাস, সেখানে দেখাচ্ছে তাদের টোটাল পপুলেশন ছিল সেই সময়ে 79 মিলিয়ন, দ্যাট ইজ মোর অর লেস 8 কোটি। আর ওই যুদ্ধে নিহত হয়েছে পুরুষ সৈন্য, সেটা হচ্ছে 6.9 মিলিয়ন। তাহলে 79 মিলিয়ন থেকে আপনি বাদ দিলেন 6.9 মিলিয়ন, দ্যাট ইজ 8.73% মেল জেন্ডার অ্যাবলিশড। সেটা কিন্তু যখন কাউন্ট করছেন মেল এবং ফিমেলকে রেখে, আর শুধু মেলের মধ্যে কত সৈন্য হারিয়ে গেছে, তাহলে সংখ্যাটা কিন্তু ভয়ানক, প্রায় 18%। আচ্ছা, এই যে ডেফিসিটটা হলো, জার্মান আমি স্টাডি করে দেখেছি, অনেক চেষ্টা করেও সেটাকে রিকভারি করতে পারছে না। আর যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই, এই ভারতবর্ষের দিকে তাকালে দেখবেন নানা জায়গায় নানা অনুপাত পাওয়া যাচ্ছে। ভারতবর্ষের ন্যাশনাল ইন্ডেক্স, ভারতীয় যে মান, গড় মান, সেখানে দেখছি আমরা 1000 মেলে 943 ফিমেল। তাহলে স্বাভাবিকভাবে কম আছে এখানে। এবার সেটাকে যদি রুরাল সেক্টর নিয়ে যাওয়া যায়, সেখানে দেখা যাচ্ছে 1000 মেলে 949 ফিমেল। আবার যদি আমরা শহরে আসি, তাহলে দেখা যাচ্ছে 1000 মেলে ফিমেলের সংখ্যা আরো কম, 929। গ্রামের চাইতে শহরে উন্নয়ন বেশি হয়েছে, অথচ এখানে সংখ্যা কম, বেশি হওয়ার কথা ছিল এখানে। এবার যদি, আমি জানি সময় এলাও করতে পারবেন না, আমি 2 মিনিট সময় লাগবে এটাকে বিশ্লেষণ করতে। বলুন, সময় শেষ হয়ে গেছে, বলুন আপনি। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে কোথায়? ধরে নেই দিল্লি, সেখানে 1000 মেলে 929 ফিমেল। তারপর কলকাতা, খুব মারাত্মক দৃশ্য, 1000 মেলে 908 ফিমেল। মুম্বাই 1000 মেলে 853 ফিমেল। আচ্ছা, আবার যদি আমাদের রাজ্যের কথা ভাবি, আমাদের রাজ্যের যে উন্নয়নটা গত 30-40 বছর ধরে, সেটা একটা মাঝারি মানের উন্নয়ন। খুব বেশি উন্নয়ন হয়েছে সেটা বলবো না, পিছিয়ে আছে সেটাও বলবো না। তাহলে সেখানে আমরা দেখছি একটা অদ্ভুত ফিগার। আগরতলা কর্পোরেশনের যদি আমরা সংখ্যাটা নেই, সেটা কিন্তু খুব লোভনীয় একটা সংখ্যা। সংখ্যাটা হচ্ছে এরকম, 2011 সেন্সাস, 1000 মেলে 999 ফিমেল, দ্যাট ইজ 1:1। একদম 2022 সেন্সাসে আমি যা দেখেছি, সেই রেকর্ডটা আরো ভালো হয়েছে। আচ্ছা, 1:1 তো আছেই, হয়তোবা মেয়েদের সংখ্যাটা প্লাস হয়ে গেছে। আচ্ছা, আবার যদি আমরা খোয়াই কর্পোরেশনের দিকে তাকাই, আমি একটা অ্যাভারেজ ধরার চেষ্টা করছি, সেটা হচ্ছে 9297 জন মেল। 9297 জনের মেলের এগেইনস্টে ফিমেলের সংখ্যা হচ্ছে 9229, দ্যাট ইজ মোর অর লেস 50 থেকে 60 জন কম। শতাংশ বিচারে 1:1। 2011 হিসেব 2022-ও একই রয়েছে, অথবা একটু হতে পারে, কাছাকাছি চলে এসেছে। কৈলাস শহরের দিকে তাকান, সেখানে আবার উল্টা চিত্র, ভালো চিত্র। সেটা হচ্ছে মেল হচ্ছে 11153, আর ফিমেল হচ্ছে 11252, অর্থাৎ ফিমেল সংখ্যাটা 100 বেশি। 100। তাহলে এইখানে আমাদের ত্রিপুরার ব্যাখ্যাটা কি হবে? এই ব্যাখ্যাটা আমি হাফ মিনিটের মধ্যে বলছি, টাইম যদি হয়ে যায়। সেটা হচ্ছে
একটা অদ্ভুত ধরনের প্রান্তিক অঞ্চলের যারা মানুষ, অর্থনৈতিকভাবে মানুষ, তাদের ক্ষেত্রে একটা প্রভাব যে আগের সরকার বর্তমান উভয় সরকারে তাদের একটা উন্নয়নের দৃষ্টিভঙ্গি রয়েছে ওই প্রান্তিক মানুষদের প্রতি। ফলে ওইখানে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটার সাথে বড় লোকদের তফাৎ থাকলেও বেসিক যে এলিমেন্টস সেই জায়গার তফাৎটা কমে এসছে। আচ্ছা, ধরুন আমি একটা উদাহরণ দিই, গরিব বাড়ির যে মানুষটা রয়েছে ত্রিপুরাতে, আমার কাছে বোধের জায়গা থেকে বলছি, যা দেখছি, সে হয়তো কম দামের চালের ভাত খায়, আর বড়লোক বাড়ির মানুষ হয়তো 200 টাকা কেজি চালের ভাত খায়। উভয়ের লক্ষ্যটা কিন্তু ক্যালোরির চাহিদা পূরণ করা। গরিব মানুষ কষ্ট করে হলো সে চাহিদা পূরণ করতে পারছে, বড়লোক মানুষ সে তো করতে পারছে, স্বাভাবিকভাবে করতে পারছে। বড়লোক বাড়িতে হয়তো দেখা গেল 50টা লাইট জ্বলে, উদ্দেশ্যটা কি? আলোকিত পরিবেশে থাকা। গরিব বাড়িতে হয়তো দেখা গেল 3টি বাল্ব জ্বলে, উদ্দেশ্য একটা, পারপাস সেম, উভয় ক্ষেত্রে আলোকিত থাকা। 3 নম্বর ধরুন বড়লোকের হয়তো 50টা ড্রেস রয়েছে, ওকে, উদ্দেশ্য হচ্ছে লজ্জা নিবারণ করা, আর হয়তো একটাই রয়েছে কিন্তু সেটা দিয়ে মানে লজ্জা নিবারণ হচ্ছে। এই যে জায়গাটা আমরা অবস্থান করছি, ফলে নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা ছিল প্রান্তিক অঞ্চলের মানুষের মধ্যে, সেটা একটা পরিবর্তন ঘটে গেছে বলেই এই 1:1 অনুপাতটা 1:1 হয়ে গেছে অ্যাচিভ করতে পারছি। কিন্তু বড় বড় শহরেও সেটা অনুপাতটা এখনো 1:1 এর নেই, আমাদের আছে লক্ষণীয়ভাবে সেটা কম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। যদিও আমাদের আজকের যে আলোচনা আরো একটু দীর্ঘায়িত করা যেতেই পারতো, আরো একটু আলোচনার বাকি রয়ে গেছে, কিন্তু আমাদের সময় কিন্তু আমাকে পারমিট করছে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেব আপনাকে, মোহনবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক বন্ধুরা, আমরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, পরিবেশ নারীবাদ ও অর্ধেক আকাশ। আসলে নারীদের নিয়ে অনেক আলোচনা হয়। কিছুদিন আগেই আমরা দেখলাম সংসদে বিল পাশ হয়ে গেছে, নারীদের সংরক্ষণের বিল পাশ হয়ে গেছে। কিন্তু সেই সংরক্ষণ এবং যে কথাটা আমরা মাঝখানেও আলোচনা করছিলাম যে নারীদের স্বাধীনতা আর নারীদের ক্ষমতায়ন, এই ব্যাপারগুলো পরিবেশের সাথে নারীদের ক্ষমতায়নের বা নারীদের স্বাধীনতার কি সম্পর্ক রয়েছে, নারী উন্নয়নে কি সম্পর্ক রয়েছে, আজ একটা বিস্তারিত একটা অন্যরকম আঙ্গিকে আলোচনা হলো। সবকিছুর পর আমাদের একটা জিনিসই হয়তো ভাবতে হবে বা বুঝতে হবে যে আমরা শুধু দেখানোর জন্যই নারীদের যদি সম্মান করি বা রেসপেক্ট করি, তাহলে বোধহয় আমাদের সমাজ ব্যবস্থাটা কোনোদিনই উন্নত হবে না। আমরা রাস্তায় বললাম, বড় বড় কথা বললাম, আর বাড়িতে গিয়ে আমাদের নারীদের প্রতি আমাদের যেটা করার, যে অত্যাচারটা করার বা ব্যভিচারটা করার সেটাই করলাম, তাহলে বোধহয় আমাদের সমাজের নারীরা ততটা উন্নত হতে পারবে না। চলুন বিভিন্নভাবে আমরা অবশ্যই তুলে ধরবো বিভিন্ন আঙ্গিকের আমাদের সামাজিক ব্যাধিগুলো। তার জন্য আপনারা সঙ্গে থাকুন। রাজ্য স্তরের, জাতীয় স্তরের এবং বিভিন্ন আন্তর্জাতিক খবর দেখার জন্য, নিউজ দেখার জন্য এবং আপডেট দেখার জন্য, সঙ্গে টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।